আজকে আমরা পড়ব অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণীর বাংলা। প্রথম প্রশ্ন এক দাগের, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1.1 তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কার প্রতি কবির এই আহ্বান? একই সাথে কার পাশে কিভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন। আমরা উত্তরটি নোট আকারে পড়ছি। উদ্ধৃত অংশটি 20 শতকের বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত দাঁড়াও কবিতা থেকে গৃহীত হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন ছিল, কার প্রতি কবির এই আহ্বান? আলোচ্য পংক্তিটিতে তুমি শব্দটি মানবতার সমার্থক। কবি পাঠকবর্গকে বলতে চেয়েছেন যে মানবিক মুক্তিকে তিনি দিনরাত খুঁজে বেরিয়েছেন, শুধু নিজের মনকেই নয়, পাঠক মনকেও মানবতা বোধে উদ্বুদ্ধ করতে কবির এই আহ্বান। দ্বিতীয় উত্তর, কার পাশে কিভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন। কার পাশে? তোমরা পয়েন্ট করবে, একটুখানি কোলন করবে। মানুষ আজ প্রকৃতি ও সমাজের বুকে তার আধিপত্য প্রতিষ্ঠা করলেও বিশ্বাসহীনতা, স্বার্থপরতার বর্বরতায় খুবই অসহায়। এই অসহায় মানুষের একাকিত্ব ও যন্ত্রণা কবিকে ব্যথিত করেছে। প্রতিটি মানুষেরই উচিত তার মনুষ্যত্বকে আশ্রয় করে প্রত্যেক অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো। একই সাথে কিভাবে এসে দাঁড়াতে হবে কবি বলেছেন। কবি দাঁড়াও কবিতায় একাধিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উল্লেখ করেছেন। যথা দিয়ে তোমরা পয়েন্ট করবে ক নাম্বার। মনুষ্যত্ব, বিবেকবোধ ইত্যাদি যেগুলি মানুষের সদ্গুণ বলে বিবেচিত, সেই গুণসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। খ, কবি বলেছেন পাখিদের মধ্যে যেমন আত্মকেন্দ্রিকতা বা বিচ্ছিন্নতাবাদী মনোভাব নেই, ঠিক সেভাবেই আত্মকেন্দ্রিক মানসিকতাকে পরিত্যাগ করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। গ, মানুষের অসহায়তা ও নিঃসঙ্গতা যেন আধুনিক যুগে আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে, তাই একলা সহায় সম্বলহীন মানুষের পাশে মানবতা বোধ নিয়ে পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। ঘ, কবি অবশেষে মানুষের পাশে থেকে তার অন্তর্বর্তী হৃদয়কে কোমলভাবে অনুভব করে ভালোবাসার মধ্য দিয়ে মানুষের পাশে হৃদয়গ্রাহী ভাবনা প্রকাশ করে দাঁড়ানোর আর্জি করেছেন। এখানে আমাদের প্রথম দাগের উত্তরটি শেষ হয়ে গেল। দ্বিতীয় উত্তর 1.2 রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ। কাকে রমেশ কথা বলেছে? তার কথা বলার কারণ কি? আমরা উত্তরটি নোট আকারে পড়ছি। উদ্ধৃত অংশটি বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পল্লী সমাজ নামক গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। প্রথম উত্তর, কাকে রমেশ কথা বলেছে? আলোচ্য পাঠ্যাংশে তারিণী ঘোষালের ছেলে রমেশ যদু মুখুজ্জের বিধবা কন্যা বাল্যসখী রমার উদ্দেশ্যে কথা বলেছে। তার কথা বলার কারণ কি? দুদিনের অবিরাম বর্ষণে কৃষকদের চাষের জমি জলে ডুবে যাওয়ায় ধান নষ্ট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। কৃষকরা নিজেদের দুর্গতি পরিলক্ষণ করে রমেশের শরণাপন্ন হয়। রমেশ ব্যাপারটি বুঝে দাদা বেনি ঘোষালের কাছে বাঁধ কাটার অনুরোধ নিয়ে যায়, কিন্তু জল নিকাশের প্রস্তাবে বেনি ঘোষাল অসম্মত হলে ব্যর্থ মনোরথ নিয়ে রমার কাছে সে পুনরায় অনুরোধ করে সম্মতি আদায়ের জন্য। প্যারা চেঞ্জ করবে। রমাও বেনির মতো জলার মাছ নষ্ট করে লোকসান করতে রাজি হন না। রমাকে কয়েকটা টাকার ক্ষতিপূরণ করতে অনুরোধ করলে রমা বিদ্রুপ করে জানান, আপনার যদি এতই দয়া, নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। এইটুকুনি অংশ ইনভার্ট কমার মধ্যে রাখবে। রমার এই লোভী
নির্দয় আচরণ রমেশ প্রত্যাশা করেনি। রমার এই অভাবনীয় ব্যবহার দেখেই ক্রুদ্ধ রমেশ তাকে হীন এবং নীচ বলে আখ্যায়িত করেছে। এরপর 1.3 দাগের প্রশ্ন, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ কাদের সম্পর্কে, কেন এ কথা বলা হয়েছে? এই উত্তরটিও আমরা নোট আকারে পড়ছি। উদ্ধৃত অংশটি অচিন্ত্য কুমার সেনগুপ্ত বিরচিত ছন্নছাড়া নামাঙ্কিত কবিতা থেকে গৃহীত হয়েছে। প্রথম প্রশ্ন, কাদের সম্পর্কে কথা বলা হয়েছে? ছন্নছাড়া কবিতায় আলোচ্য পংক্তির মধ্য দিয়ে কবি সেই সব যুবক ছেলেদের কথা বলেছে যারা বেকার, নীতি ও আদর্শহীন, ভদ্রতার শালীনতার চিহ্ন মাত্র নেই, যাদের শিক্ষাক্ষেত্র থেকে খেলার মাঠ পর্যন্ত নির্দিষ্ট স্থান নেই, কর্মে প্রেরণা সৃষ্টিকারী ভালোবাসাও নেই, যারা সমাজে প্রত্যাখ্যাত, নেই রাজ্যের বাসিন্দা। দ্বিতীয় উত্তর, কেন এ কথা বলা হয়েছে যে স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ? ব্যঞ্জনধর্মী নামকরণে ছন্নছাড়া যুবকদের স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ বলা হয়েছে। বারুদের স্তূপে অগ্নি সংযোগ হলে তা মুহূর্তেই ভয়ার্ত আকৃতি ধারণ করে। অগ্নি স্ফুলিঙ্গ প্রকৃতিকে বিভীষিকাময় করে তোলে। সমাজের বুকে যুবক শ্রেণীও সর্বদাই তৎপর, যাদের কর্মপ্রচেষ্টা, মহৎ আত্মত্যাগ সভ্যতার মাঝে সর্বদাই চিরন্তন প্রজ্বল্যমান স্ফুলিঙ্গের ন্যায়। প্যারা চেঞ্জ করবে। কিন্তু আলোচ্য প্রেক্ষাপটে আশ্রয়হীন লক্ষ কোটি বেকার যুব সম্প্রদায়কে উদ্ভাসিত করা হয়েছে, যাদের অতীতের স্মৃতি, বর্তমানের গতি ও ভবিষ্যতের ঠিকানা নেই। সেচিন ক্ষেতের মতো তারা অনুর্বর, জলে স্পর্শতা নেই, মণিহীন চোখের ন্যায় অন্ধ কারাগারে বন্দী, ভিজে বারুদের স্তূপের মতো স্ফুলিঙ্গহীন হয়ে সভ্যতার কাছে এক জঞ্জাল রূপে নামাঙ্কিত। পরবর্তী 1.4 দাগের প্রশ্ন, আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এই মন্তব্যটি করেছেন? একই সাথে বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই এ কথার তাৎপর্য কি? উত্তরটি আমরা নোট আকারে পড়ছি। উদ্ধৃত অংশটি বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে অন্যতম বিশিষ্ট বাঙালি জগদীশচন্দ্র বসু প্রণীত গাছের কথা নামক গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, কোন প্রসঙ্গে? তোমরা পয়েন্ট করবে প্রসঙ্গ বলে। আশ্বিন মাসে পেকে ওঠা কোনো একটি বীজ আশ্বিনের ঝোড়ো হাওয়ায় উড়ে সারা দিন মাটিতে লুটোতে লুটোতে হয়তো একটা ভাঙা ইট বা মাটির ডেলার নিচে আশ্রয় নিল এবং ক্রমশ ধুলোবালিতে ঢাকা পড়ে সাধারণ মানুষের দৃষ্টিচক্ষুর আড়াল হলেও তা বিধাতার দৃষ্টির বাইরে যায়নি। বীজের মধ্যেকার বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়ে বাইরের শীত ঝড়ের হাত থেকে রক্ষা পেয়ে পৃথিবী মাতার কোলে নিরাপদে ঘুমিয়ে রইল। দ্বিতীয় প্রশ্ন, এই বিষয়টির তাৎপর্য কি? তোমরা পয়েন্ট করবে তাৎপর্য বলে। ভারতীয় দর্শনে প্রকৃতির মধ্যে মাতৃত্ব সত্তার প্রকাশ লক্ষ্য করা যায়। আলোচ্য পাঠ্যাংশে বিধাতা স্বরূপ সেই মাতৃসত্তার বিকাশকে লক্ষ্য করেছেন লেখক উল্লিখিত প্রাকৃতিক ঘটনার মধ্য দিয়ে। বিশ্ব প্রকৃতিকে তিনি মায়ের সঙ্গে তুলনা করেছেন। মা যেমন সন্তানকে পরম স্নেহে কোলে তুলে নেয় এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি থেকে সন্তানকে আড়াল করে তাকে লালিত পালিত করে, বিধাতা স্বরূপ বিশ্ব প্রকৃতিও গাছের বীজকে লোকচক্ষুর আড়ালে সন্তান স্নেহে কোলে তুলে নেয়, তার ধুলো মাটি দিয়ে তাকে আবৃত করে রাখে এবং শীত ও ঝড়ের হাত থেকে রক্ষা করে। ছোট বীজ বড় হওয়ার সম্ভাবনা বুকে নিয়ে বিধাতার আশ্রয়ে নিরাপদে ঘুমিয়ে পড়ে। বিশ্ব প্রকৃতি যে অপূর্ব লীলা প্রতি মুহূর্তে দেখিয়ে চলেছে, লেখক তার
গভীর উপলব্ধি পাঠ্যাংশে প্রস্ফুটিত করেছেন। এখানে আমাদের শেষ হয়ে গেল 1.4 দাগের প্রশ্নটি। আমাদের পরবর্তী প্রশ্ন 1.5 দাগের। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, কোন কবিতার অংশ? কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন? এই উত্তরটিও আমরা নোট আকারে পড়ছি। উদ্ধৃত পংক্তিটি বাংলার রূপ তন্ময় কবি জীবনানন্দ দাশ বিরচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত পাড়াগার দুপহর ভালোবাসি নামক কবিতার অংশ। প্রশ্নটি কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন? প্রকৃতি চেতনা সমৃদ্ধ কবি জীবনানন্দ পাড়াগাঁয়ের দুপুরকে ভালোবেসেছেন, কিন্তু সেই দুপুরের রোদেই আছে ভিজে বেদনার গন্ধ। হারিয়ে যাওয়া আর না পাওয়ার বেদনাবোধ কবি মনকে বিষণ্ণতায় ভরিয়ে তোলে। হৃদয়ে গাথা গ্রামীণ দুপুর তার মনের মণিকোঠায় স্থান করে নিলেও কবির স্বপ্নে হয়তো হারিয়ে গেছে। হৃদয়ে বাসা বাঁধা গল্প কাহিনী উধাও হয়ে গিয়েছে। মনের স্মৃতিগুলি বেদনা হয়ে ঝরে পড়ছে। এবার কোনগুলি বেদনা তোমরা পয়েন্ট আকারে লিখবে 1 নম্বর দিয়ে। রৌদ্রের তাপে গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করেছে। 2 নম্বর, শালিক পাখির কণ্ঠস্বর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। 3, পৃথিবীব্যাপী নিঃসঙ্গতা স্বরূপ পরিত্যক্ত ডিঙিটাও আকাশের তলে কেঁদে কেঁদে ভাসিতেছে। 4 নম্বর, ভাঙা মঠ বুনো চালতার নুয়ে পড়া শাখা দ্বিপ্রহরকে অসহায় বিষণ্ণতায় আচ্ছাদিত করেছে। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রকৃতির বুকে আকুল কান্না স্বরূপ কবির মনে এমন অনুভূতি জেগেছে। এবার আমাদের 2 দাগের প্রশ্ন, নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। 2.1, বাক্যের মধ্যে ক্রিয়াপদটি কিভাবে গঠিত হয়? উত্তর, বাংলায় কালবাচক প্রত্যয় এবং পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া বিভক্তি গঠিত হয়। ধাতুর সঙ্গে এই ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ক্রিয়াপদ গঠিত হয়। 2.2 দাগের প্রশ্ন, আপেক্ষিক ভাবের একটি উদাহরণ দাও। তোমরা উত্তরটি লিখবে, আপেক্ষিক ভাবের একটি উদাহরণ হলো, যদি লোভ জয় করতে পারো তবেই জীবনে উন্নতি করতে পারবে। এই করতে পারোর তলায় আন্ডারলাইন করবে। 2.3, নিত্যবৃত্ত অতীত বলতে কি বোঝো? তোমরা উত্তরটি লিখবে, অতীতে কোনো কাজ নিয়মিত হতো বোঝালে নৃত্যবৃত্ত অতীতকাল হয়। যেমন রেশমি সপ্তাহে 3 দিন সাঁতারে যেত, সে যেতর তলায় তোমরা দাগ দেবে। 2.4 দাগের প্রশ্ন, নিত্য অতীত এবং ঘটমান অতীতের পার্থক্য কোথায়? তোমরা একটা বক্স আকারে করবে, বিষয় মাঝখানে নিত্য অতীত, একদম শেষে ঘটমান অতীত। বিষয় সংজ্ঞা, নিত্য অতীতের নিচে লিখবে অতীতে যে কাজ হয়ে গিয়েছে, আর ঘটমান অতীতে অতীতে কোনো ক্রিয়া ঘটছিল বা চলছিল বোঝায়। উদাহরণ দিয়ে বিষয়টিতে লিখবে, রামবাবু তার বইটি প্রকাশ করলেন। আর ঘটমান অতীতের উদাহরণ, তপন গান গাইছিল। 2.5 দাগের প্রশ্ন, রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ার কালকে কটি ভাগে ভাগ করা যায়? রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ার কালকে 2 ভাগে ভাগ করা হয়। 1, মৌলিক কাল বা সরল কাল। 2 নম্বর, যৌগিক কাল বা মিশ্র কাল। এখানে আমাদের শেষ হয়ে গেল 8ম শ্রেণীর অক্টোবর মাসের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের বেশি করে শেয়ার করবে।